সুপ্রিয় দর্শক, আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়ের সমসাময়িক বাংলাদেশের কিছু চিত্র নিয়ে কথা বলবো এবং দুজন ব্যক্তিত্বকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আবার ঠিক ডান দিকে আছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবং একই সাথে আমার সাথে আরও একজন গণমাধ্যমের মুখ, পরিচিত মুখ, গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। রনি ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূলত প্রতি অনুষ্ঠানেই সমসাময়িক বাংলাদেশের যেই ঘটনাগুলো সবচেয়ে বেশি আলোচিত হয়, গণমাধ্যমে আলাপ আলোচনা হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলি। যে কারণেই এই অনুষ্ঠানে আমরা আজকে রনি ভাই আপনার কাছ থেকে প্রথমে একটু শুনি যে আপনি লক্ষ্য করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরে যখন গভর্নেন্সের বিভিন্ন ইস্যু, দুর্নীতি, বিশেষ করে সাবেক সেনাপ্রধান, আইজিপি, সেগুলো নিয়ে কথা হচ্ছিল, তারপরই এনবিআর-এর একজন সদস্যের নিয়ে কথা হয়েছে। বাট এই গত কয়েকদিন থেকে পাবলিক সার্ভিস কমিশনের পিএসসির একজন ড্রাইভারের প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, সাথে আরও কয়েকজন গ্রেফতার হয়েছেন এবং তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কথা হচ্ছে, আপনিও কথা বলেছেন, আলাপ করছেন। তো এইগুলো এই সময়কালে এসে কতটা সিগনিফিকেন্ট বলে আপনার কাছে মনে হয়, গোলাম মাওলা রনি? প্রথমত হলো কি যে এই খবরগুলো সবই মন খারাপ করা খবর। মানে অনেক সময় আছে না যে দুর্নীতির কোনো বিষয় দেখলে মানুষের ক্রোধ হয়, রাগ হয়, ক্ষোভ হয়, বিক্ষোভ হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে একেবারে ঘন ঘন এতগুলো দুর্নীতির খবর আসছে, একটার সঙ্গে আরেকটা কনফ্লিক্ট করছে, সাংঘর্ষিক। দুই নম্বর হলো যে এখানে এমন পরিমাণ দুর্নীতি হচ্ছে যে দুর্নীতির সংখ্যা, পরিমাণ, এটা প্রকাশিত হওয়ার পর আমরা খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে এও কি সম্ভব। তিন নম্বর হলো যে এই দুর্নীতির সঙ্গে যেখানেই দুর্নীতি হচ্ছে সঙ্গে সঙ্গে একটা চেইন অফ কমান্ড আমরা খুঁজে পাচ্ছি। অর্থাৎ সে একা এই দুর্নীতিটা চুপি সারে করেনি, বা এটা কোনো সিঙ্গেল কোনো ঘটনা ছিল না যে হুট করে সে একটা সুযোগ পেয়েছে এবং ওয়ান টাইম একটা দুর্নীতি করেছে, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি বা 1000 কোটি টাকা ওয়ান কেসে সে মেরে দিয়েছে। কিন্তু যে দুর্নীতিগুলো দেখা গেল যে সে একটা সিন্ডিকেটের সদস্য হয়ে হয়তো 10 বছর, হয়তো 12 বছর, হয়তো 20 বছর ধরে কন্টিনিউয়াসলি সে নিরবচ্ছিন্নভাবে দুর্নীতি করেছে। এরপরে সেই দুর্নীতি দিয়ে সে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করেছে। এরপরে সে দুর্নীতির টাকা সঞ্চয় করেছে দেশের ব্যাংক, বিমা, বিভিন্ন খাতে। এরপরে সেই দুর্নীতির টাকা দিয়ে মসজিদ করেছে, মন্দির করেছে, তারপরে শেষে দেবতা সেজেছে। এরপরে সে দুর্নীতির টাকা দিয়ে মোজ করেছে, মাস্তি করেছে। এরপরে এদের অনেকের বিরুদ্ধে যৌনতার অভিযোগ চলে এসেছে, সেক্সুয়াল পারভার্সন যেটাকে বলা হয়। এদের অনেকের বিরুদ্ধে আবার এই যে দুর্নীতির অর্থ, এটাকে ব্যবহার করে গরু চোরা চালানির মতো ক্রিমিনাল অফেন্স এদের বিরুদ্ধে চলে আসছে। একটা বিশাল সিন্ডিকেট। এখন একজন আইজি এই পদ ব্যবহার করে তার সাথে একজন গরুর দালালের সম্পর্ক থাকতে পারে, আবার সীমান্তে থাইল্যান্ড থেকে গরু চুরি করে নিয়ে ঢাকার মোহাম্মদপুর পর্যন্ত চলে আসতে পারে। অ্যাবসলিউটলি আমি বিশ্বাস করতেছি এগুলো সব মিথ্যা কথা। কিন্তু ঘটনা হলো এই কথাগুলো আলোচনা হচ্ছে যে একজন আইজির সাথে একটা গরু চোরা কারবারির সম্পর্ক থাকতে পারে। তো এই সার্বিক যে খবরগুলো আসছে, এই খবরের কারণে যদি ন্যূনতম বোধ থাকে, দেশপ্রেম থাকে, অনুভূতি থাকে, মন খারাপ হয়ে যায়, এগুলো নিয়ে রাগ করা যায় না। এখন একজন পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার, সে যদি 100 কোটি টাকার মালিক হয়ে যায়, কেউ বলে 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, এবং এই সিন্ডিকেটের সাথে 17 জন ধরা পড়েছে। তো 17 জন যদি ধরা পড়ে থাকে তাহলে আরও 100 জন এর সঙ্গে জড়িত আছে। অনেকে বড় বড় কর্মকর্তা, সিভিল সার্ভিসের সেক্রেটারি লেভেলের কর্মকর্তা, তারা বলছেন যে চাকরের যদি 100 কোটি টাকা থাকে তাহলে মালিকের না জানি কত। তাহলে সরাসরি এখানে পিএসসি যারা মেম্বার আছেন, শুধু ড্রাইভারের পক্ষে স্ট্যান্ডএলোন করা সম্ভব নয়। মানে ফার্স্ট থিং হলো সত্য মিথ্যা বড় কথা নয়। একজন সচিব পদমর্যাদার লোক বা একজন বিচারপতি পদমর্যাদার উনার মতো লোক যদি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে যে অমুকের ড্রাইভার যদি 100 কোটি টাকা চুরি করে থাকে তাহলে মালিক না জানি কত করেছে, তাহলে কতটা ফ্রাস্ট্রেশন থেকে, কতটা হতাশা থেকে একজন মানুষ এই ধরনের হাহাকার করতে পারে। ফলে দুর্নীতি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে রীতিমতো হাহাকার শুরু হয়েছে। একটা সাপ্লিমেন্টারি তথ্য বলি, আপনি যেটা বললেন যে প্রায় 10-15 বছর ধরে জিনিসটা ঘটছিল, কিন্তু শুধু মিডিয়া এটাকে ব্রেক করলো বলেই সামনে এলো, একটার পর একটা আসতে শুরু করেছে। তাহলে কি টোটাল
সিস্টেম থেকে সেটা বের হয়নি, জাস্ট গণমাধ্যমে এটাকে সামনে নিয়ে আসলো। মানে আসলে গণমাধ্যমের এখানে হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করেছে, সামাজিক মাধ্যম কাজ করেছে, কিন্তু বাস্তবতাটা হলো যে আমরা অনেকেই জানতাম, তাদেরকে চিনতাম, এবং এখনও আমরা অনেককে চিনি যাদের বিরুদ্ধে হুইসেল ব্লো করা হয়েছে। তাদের নাম যেভাবে আসছে, এদের সাথে ভয়াবহ লোক এখনও আছে, পদে আছে, পদবিতে আছে, আমরা তাদেরকে চিনি, কিন্তু আমরা তাদের নাম উচ্চারণ করতে পারছি না, আমরা তাদেরকে ভয় পাচ্ছি, এবং এটাই হলো বাস্তবতা। হয়তো অনাগত দিনে এদের পদ পদবি যখন চলে যাবে, এদেরকে নিয়ে হয়তো কোনো মিডিয়া এইভাবে কথাবার্তা বলবে, এবং এদের কিস্সা কাহিনী তখন আবার নতুন করে মানুষদেরকে হতাশার সাগরে ডুবিয়ে ফেলবে আর কি। এই হতাশার কথাই যেটি আপনি বললেন যে এটা নিশ্চয়ই সুখকর নয়, একের পর এক যে তথ্যপাত্র আসছে। জাস্টিস মানিক স্যার, আপনার কাছে আসি বিশেষ করে আপনি অনেক দায়িত্বপূর্ণ অনেক জুডিশিয়াল কাজের সাথে আগে জড়িত ছিলেন। এগুলো নিশ্চয়ই কমফোর্টেবল কোনো নিউজ না, আপনারও কিছু অ্যানালিসিস আমরা এই ক্ষেত্রে যোগ করতে চাই। আমি রনি যে কথাটি বলেছে মন খারাপ করা খবর, আমি এটাকে দুভাগে দেখতে চাচ্ছি। প্রথমত এটি মন ভালো করা খবর এবং মন খারাপ করা খবর, মানে দু ধরনেরই খবর। মন ভালো করা খবর এই অর্থে যে অন্তত আমরা দেখতে পাচ্ছি যে এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখন দুর্নীতি কমিশন, দমন কমিশন বলেন বা সরকার বলেন, সবাই কঠোর হয়েছে এবং কঠোর হস্তে এদের এখন দমন করা হচ্ছে। এবং তাদের যে চেইন অফ কমান্ড, দুর্নীতির যে চেইন অফ কমান্ড বা সিন্ডিকেট, সেখানেও কিন্তু হস্তক্ষেপ করা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এটা হলো আপনার মন ভালো করা খবর। আর মন খারাপ করা খবর যেটা রনি বলেছে, সেটা হলো, আমি রনির কথার সাথে কিছুটা যোগ করব যে দেখুন, এরা তো আজকে এটা শুরু করেনি, 10 বছর, আমি তো বলবো আরও আগে থেকেই এই দুর্নীতি চলে আসছে। এই যে মতিউর রহমান বলেন বা তার স্ত্রী বলেন, কি ছাগল কাণ্ড, অন দ্য সার্ভিসে ছিলেন অনেক বছর, অন দ্য সার্ভিস, এবং আরেকজন কি বলে ট্যাক্সের, কাস্টমসের আরেক কমিশনার, তারপরে আপনার সেই বেনজির, এবং এরা তো মানে বহু দশক ধরে এটি করে আসছে। তা আগে কেন এই তৎপরতা শুরু হলো না? আগে কেন? এখন এরা হাজার, শত শত না, হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, এবং এই টাকাগুলো আদৌ, সর্বশেষ খবর হলো মতিউর রহমান 7 কোটি টাকা না কত কোটি টাকা অলরেডি আপনার, না 750 কোটি টাকা বা হোয়াটএভার, একটা বিরাট অ্যামাউন্ট সে অলরেডি সরিয়ে ফেলেছে। যখনই সে খবর পেয়েছে যে তার বিরুদ্ধে শুরু হচ্ছে, তার আগেই সে টাকাগুলো, বেনজিরের ব্যাপারেও আমরা একই কথা শুনতে পাচ্ছি, সে টাকা সরিয়ে ফেলেছে। অর্থাৎ তাদের হয়তো সাজা হতে পারে, আমরা জানি না অবশ্যই না। তো সাজা হলো আমরা এই যে টাকাগুলো যে গেল, এই টাকাগুলোকে আমরা ফেরত পাবো। তারপরে এই যে আপনার ড্রাইভার, একজন ড্রাইভার, কি অদ্ভুত কথা, সে এখন পুরোপুরি হুজুর, একদম তার চেহারা, তার টুপি সব দেখে, শুধু তাই নয়, তার বাড়িতে ঢুকতে গেলে একটা মসজিদ আর একটা মাদ্রাসা, এবং সে নির্লজ্জের মতো বলেছে যে যে টাকা সে অসৎ উপায়ে উপার্জন করেছে, সেই টাকা সে আল্লাহর পথে খরচ করেছে। কি অদ্ভুত যুক্তি, বুঝলেন? তার মানে সে হয়তো বলতে চাচ্ছে, হ্যাঁ আমি পাপ করেছি, অন্যায় করেছি, কিন্তু এখন আমি যেহেতু পাপের টাকাটা আমি আল্লাহর পথে পাপমোচনের ব্যবস্থাও করা হয়েছে, পাপমোচনের ব্যবস্থাও করা হচ্ছে। এগুলো তো স্যার, এখানে আরেকটা কথা দেখুন, তার ছেলে আওয়ামী লীগের, ছাত্রলীগের এক নেতা, এই ছাত্রলীগ, এখন তাকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেন তাকে যখন ছাত্রলীগের নেতা বানানো হলো, তখন তার পরিবারের ইতিহাস কি নেওয়া উচিত ছিল না? তার বাবা কি করেছে? বাবা একসময় ড্রাইভার, একসময় সে তার জীবন শুরু করেছিল মিন্থির কাজ করে, রিক্সা চালকের কাজ করে, পরবর্তীকালে সে ড্রাইভার হয়ে আর তার পেছনে টাকাতে হয়নি, এবং এরপরে তার ড্রাইভারি চাকরি গিয়েছিল, সেটাও দুর্নীতির কারণে, এবং তারপরে দেখা গেল সে বিরাট হয়ে গেছে, বিরাট পুঁজিপতি, স্থানীয় নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করবে ইত্যাদি। এগুলো তো সবারই নজরে আসার কথা, গ্রামে গঞ্জের সব মানুষই তো এগুলো জানতো। এই যে ঘটনাগুলো যাদের আজকে নাম উচ্চারিত হচ্ছে, এদের দুর্নীতির খবর কেউ জানতো না, এটা হতে পারে। একই সাথে এটা তো ফ্যামিলিতেও আমরা সবসময় দেখি কথাবার্তা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে
ফ্যামিলি মেম্বাররা বিশেষ করে কয়েকজনের ক্ষেত্রে দেখা গেল যে তাদের ছেলে মেয়েরা, তাদের ওয়াইফ তাদের এই পাওয়ারটাকে ব্যবহার করে তারা খুব বিভিন্ন পদে যাচ্ছেন, ছেলেরা খুব ল্যাভিশলি লাইফ লিড করছে। তার মানে কি ফ্যামিলিগতভাবেই প্রশ্নগুলো কখনো ওঠেনি আসলে? শুনেন, একটা মানুষ, একটা সাধারণ মানুষ যখন একটা BMW চালায়, মার্সিডিজ চালায়, তখনই তো লোকের নজর এসে যায়। এই যে ড্রাইভার, আমি জানি না তার ছেলে কি গাড়ি চালাতো, কিন্তু আপনার বিলাসবহুল গাড়ি চালাতো বলে খবরটা পেয়েছি। এগুলো তো গ্রামের প্রত্যেক মানুষই দেখেছে। বেনজিরের যে নারায়ণগঞ্জে আপনার যে বাড়িটা বোধহয় সর্বশেষ করলো, বাগান বাড়ি সিলগালা করলো, সেগুলো তো সবাই দেখেছে। এগুলো তো অদৃশ্য কিছু না। এবং এখানে আমি আরেকটা কথা বলবো, যে কথাটা আমি আগেও বলে এসেছি, যে আপনার মাহফুজ আলম সাহেবের মতন একজন সাংবাদিক, উনি বলেছেন যে আমরা জানতাম বেনজিরের দুর্নীতির কথা, কিন্তু সাহস পাইনি। এখন এইটা তো সাংবাদিকের তো এই ধরনের কথা বলার অবকাশ নেই। সাংবাদিক হতে হবে রনির মতো সাহসী, সিংহের মতো সাহসী, নাহলে তো ওই পেশায় যাওয়া উচিত। রাইট, এটি জার্নালিজমের মূল মোটো হওয়ার কথা। তো উনি নিজেই স্বীকার করলেন, বলার মতো পজিশনে ছিলেন না। হ্যাঁ, বলার মতো পজিশনে। স্যার, এই জায়গাতে আমি একটু আপনার যে কথাটা স্যারের সাথে আলাপ করছিলাম, যে একটা সোশ্যাল প্রেশার বা একটা ফ্যামিলি প্রেশার থাকে দুর্নীতি যখন হয়, মানুষ চক্ষু লজ্জা থাকে, ফ্যামিলিতে কোয়েশ্চেন হয়, সামাজিকভাবে প্রশ্নের শিকার হয়, তারপরে হয়তো এটা রাষ্ট্রীয় পর্যায়ে আসে। কোন ধাপই কি তাহলে কাজ করছে না বাংলাদেশে? আমাদের আসলে সোশ্যাল ভ্যালুসগুলো না অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সেটা একেবারে আমি বলবো 75-এর 15ই আগস্টের মাধ্যমে এটা শুরু হয়েছে। যদি আমি এখন বিএনপি করি, তারপর আমার এই কথাটা বলতে হবে যে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড বাংলার মাটিতে হয়েছে, এবং আমরা সেই হত্যাকাণ্ডের পরে চুপচাপ ছিলাম বেশিরভাগ মানুষ। অনেক মানুষ আমাদের চোখের সামনে মিষ্টি বিলিয়েছে এত বড় নির্মম হত্যাকাণ্ডের পর। অনেক মানুষ অহমিকা করেছে। সারা দেশ ওয়াজ আউট অফ অর্ডার ইজ অলমোস্ট 3 or 4 months আন্ডার দ্য খন্দকার মোশতাক। তো ওই যে 75-এর 15ই আগস্টের ওই সময়টাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক করার যে একটা শুরু হয়েছে, ট্রেন্ডেসিং শুরু হয়ে গেছে, যে জেলখানার মধ্যে ঢুকে গিয়ে জেল হত্যা করে ফেললো। সেই স্ট্যান্ড গান নিয়ে বঙ্গভবনে চলে গেছে। প্রেসিডেন্টকে সে সকালবেলা লেফট রাইট করাচ্ছে, বিকেলবেলা লেফট রাইট করাচ্ছে, একজন লেফটেন্যান্ট কর্নেল। তো এই জিনিসগুলো একটা ব্যাড লিগেসি হিসাবে এটা অনেক সরকারি আমলা কামলাদের মধ্যে, এটা ওই যেমন ইবলিসের মধ্যে, শয়তানের মধ্যে একটা শয়তানি তাবিজ থাকে ভিতরে, যে অনেক ইবাদত করেছে, ভালো কাজ করেছে, কিন্তু ওর ভিতরে একটা শয়তানি জজবা থাকে, যেটাকে বলা হয় সবসময়, এবং ওটার কারণে সে ইবলিস হয়ে যায়। এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যাদের মধ্যে ক্রিমিনাল মাইন্ড থাকে, বাই বর্ন ক্রিমিনাল যাদের নেচার থাকে, তো ওরা ওই বিভিন্ন ল অর্ডার পরিবেশ পরিস্থিতির কারণে করে কি তারা সাধু সেজে থাকে। কিন্তু যখনই তারা কোনো এরকম দুর্বলতা পায়, গণতন্ত্রের কোনো দুর্বলতা পায়, প্রশাসনিক কোনো দুর্বলতা পায়, দুর্নীতি করার কোনো সুযোগ পায় বা এনিথিং অপরচুনিটি, তখনই তারা করে ওর ভিতরে যে ওই যে লুকিয়ে থাকে যে ক্রিমিনাল মাইন্ড, বাই বর্ন ক্রিমিনাল, ওটা প্রকাশিত হয়ে যায়। তো প্রকাশিত হয়ে যায়, এবং সেই প্রকাশিত হওয়ার পরিমাণটা এই বর্তমান সমাজে ক্রমবর্ধমান হারে বেড়ে গেছে। অর্থাৎ আপনি যদি স্বাধীনতার পর থেকে আজ অবধি ধরেন, আমাদের এই সমাজের যদি ঐতিহ্যগত দিক দেখেন, জারি গান নেই, সারি গান নেই, ভাওয়ায়ে নেই, ভাটিয়ালি নেই, তারপরে শেষে ভালো মানুষটি বটবৃক্ষের মতো ওইরকম সামাজিক নাই, কবি নাই, সাহিত্যিক নাই, সাধক নাই, মুনি নাই, ঋষি নেই, কিচ্ছু নাই। এখন আপনি একজন মুনি খুঁজে পাবেন না, একজন ঋষি খুঁজে পাবেন না, একজন ভালো কবিতা রচনা করেছে এই আল মাহমুদের মতো কিংবা শামসুর রহমানের মতো এরকম কোনো কবি খুঁজে পাবেন না। এখন যে গানগুলো রচনা হচ্ছে দেখেন, এই যে এখন সবচেয়েতে মানে জনপ্রিয় গান কি, উড়া ধুয়া মেয়ে, কোন শহরের মাইয়া গো, এই যে গানগুলো। এখন একটা মেয়ে তারা চিনে না, জানে না, হ্যাঁ চিনে না, জানে না। আপনি কথাগুলো চিন্তা করেন যে খুবই জনপ্রিয় গান, হ্যাঁ কন্টেন্ট কি, আপনি দেখেন লিরিক্স হচ্ছে, হ্যাঁ খুবই জনপ্রিয়। যে একটা শহরের মেয়ে, তাকে একটা ছেলে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায়, তুমি কোন শহরের মেয়ে, তোমার এত উড়া ধুড়া লাগছে কেন? আচ্ছা, আর তার উত্তরে সে মেয়েটা তাকে বলতেছে সখা, ও প্রিয় বন্ধু। আপনি চিন্তা করেন, সমাজে একদম চিনে না জানে না একটা ছেলেকে বলছে ও প্রিয় বন্ধু, তুমি আমার প্রেমে পড়ো না, প্রেমে পড়লে তুমি সামাজিক ওই অবস্থারই যদি তুমি আমার প্রেমে পড়ো গুড়ে গুড়ে হয়ে যাবে, একদম গুড়ে গুড়ে হয়ে যাবে। তা আপনি বুঝেন যে এই হলো আমাদের সাহিত্য। হ্যাঁ, তো সেই সাহিত্যের সঙ্গে আপনি যদি 70-এর দশকে 60-এর দশকে সেই আব্বাসুদ্দিনের গানের কথা চিন্তা করেন, আব্দুল আলিমের গানের কথা চিন্তা করেন, ওরকম ভালো লিগেসি গড়ে ওঠেনি। ফলে আমাদের এখানে 15ই আগস্টের সূত্র ধরে 21শে আগস্ট হয়েছে,
এরশাদের মার্শাল্লকে কেন্দ্র করে আবার দেখা যাচ্ছে একটা 111 হয়েছে, আবার 111-এর কেন্দ্র করে আরও অনেক কিছু অনেক স্বপ্ন মানুষই কিন্তু বিভোর করছে। একটা 111 ফেল করছে বাংলাদেশে, কিন্তু দ্বিতীয় 111, তৃতীয় 111 করানোর জন্য বা ঘটানোর জন্য কত মানুষ স্বপ্ন দেখছে আপনি চিন্তা করেন। বাংলাদেশের স্বপ্ন দেখা মানুষের সংখ্যা তো কম নয়, এবং এই মানুষগুলোর ভিতরে যে অন্তর্নিহিত যে অপরাধ, সেই অপরাধটা যে যেখানে পেরেছে সে সেখানে সেটা বাস্তবায়ন করে ছেড়েছে। এবং তার ফলে কি হচ্ছে এখন, মানে কি বলবো, যে সারা অঙ্গে যখন ব্যথা হয়ে যায়, তো এখন আপনি ওষুধ লাগানোর মতো কোনো জায়গা নেই। এই রিফ্লেকশনটি গতগুলি ঘটনা থেকে সামাজিক যে অবক্ষয়, মূল্যবোধ নেই আপনি বলছেন, সেগুলোরই একটা, শুধু যে রাষ্ট্রই সেটিকে ধরে বের করবে, বিচার করবে। আপনি একজন ধরেন, আপনি একজন দুর্নীতিবাজ, বেনজিরের ওয়াইফকে আমি একটা কল্পনা চিন্তা করি, বেনজিরের কথাই চিন্তা করেন। এখন বেনজিরের ওয়াইফ যদি ধরেন খুব রাবেয়া বর্ষীর মতো হতো, তো রাবিয়া বর্ষীর মতো যদি হতো, তাহলে কিংবা ওই ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, আসিয়ার মতো যদি খুব নামাজ কালাম পড়ে ওইভাবে হতো, আর বেনজিরকে বলতো যে ডোন্ট ডু ইট, এই কাজগুলো করতো না, এবং সে যদি ঘরের মধ্যে গিয়ে ওই ফেরাউনের মতো তার স্ত্রীকে এটা মানে তলোয়ারের উপরে শোয়ায় রাখতো, বললেন তো তার স্ত্রীকে বাঁচানোর মতো কেউ ছিল কিনা? দেয়ার ইজ নো বডি। সিমিলারলি এই যে আমাদের পারিবারিকভাবে যে বাধা দিবে, সন্তানরা বাধা দিবে, স্ত্রীরা বাধা দিবে, শ্বশুর শাশুড়ি বাধা দিবে, একটা পরিবারে যখন এরকম একজন দুর্নীতিবাজ তৈরি হয়ে যায়, ওর অবস্থানটা হয়ে যায় ফ্র্যাঙ্ক আইনস্টাইনের দানবের মতো। ওর কথা মতো ডিসি চলে, ওর কথা মতো ওসি চলে, মানে ও যদি উপজেলা লেভেল হয়, ফলে কি হচ্ছে সামাজিকভাবে তার উপর যেটা চাপ প্রয়োগ করবে এরকম কোনো মসজিদের ইমাম নাই, এখন আর কিছু না থাকাতেই আমরা বাকি আলোচনাটুকু বিরতির পরে এসে করতে চাই। স্যার সে সময় কথা বলবেন, এবং দর্শক আশা করছি আপনারাও আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আজকের নিটল টাটা মাই টিভি সংলাপে আবারও স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন আলোচক স্টুডিওতে আছেন, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। আমরা যে আলোচনায় ছিলাম স্যার, আপনার কাছে একটু এই পর্যায়ে আসি। বিশেষ করে কিছুটা গভর্নেন্স ইস্যু, দুর্নীতি নিয়ে কথা হয়েছে, তার পাশাপাশি সবগুলো গণমাধ্যমে আজকে আমরা একটু ব্রেকে ফলো করছিলাম যে সবচেয়ে বেশি দর্শক শ্রোতা বা সবারই একটা আগ্রহের জায়গা যে ছাত্রছাত্রীদের যে কোটা বিরোধী আন্দোলন চলছে, যেগুলির মধ্যে আবার কিছুটা স্থিমিত ছিল, তারা আগামীকালকে আবার সারা দেশে এটির প্রতিবাদকে আবারও সেটি কন্টিনিউ করবার ঘোষণা দিয়েছে। এবং এটির সাথে যেহেতু জুডিশিয়াল ম্যাটার জড়িত, এটা একটি চলমান প্রক্রিয়া, আপনার কিছু এক্সপার্ট ওপিনিয়ন স্যার এক্ষেত্রে? মানে দেখুন, যেদিন প্রথম এই মামলাটি আপিল বিভাগে উঠল, সেদিন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি উনি বলেছিলেন, প্রশ্ন করেছিলেন অ্যাটর্নি জেনারেলকে, কারণ অ্যাটর্নি জেনারেল এই মামলার আপিল পক্ষের আইনজীবী ছিলেন। ওনাকে এই ওবায়দুল হাসান শাহীন সাহেব প্রশ্ন করেছিলেন যে এরা কি সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার জন্য রাস্তায় নেমেছে? অ্যাটর্নি জেনারেল বলেছিলেন নো মাই লর্ড। তো এটা তাকে বলতে হয়েছে, কিন্তু আসলে কিন্তু তাই। তারা সোজা কথায় যে আন্দোলনটি করছে, এটি কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, এটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আন্দোলন। কারণ এখন সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক হচ্ছে সুপ্রিম কোর্ট, সরকারের হাতে এখন কিছুই নেই। কারণ সরকার সুপ্রিম কোর্টের আদেশ মানতে সাংবিধানিকভাবে আইনত বাধ্য, এছাড়া তো আপনার সরকারের কিছু করে না। সরকার যদি অন্য কিছু করে তাহলে সরকার আদালত অবমাননার দায়ে শাস্তি পাবে। এখন কথা হলো, এটা তো সত্য কথা, তারা যে রাস্তায় নেমেছে সেটি নেহায়েতই সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার জন্য, সুপ্রিম কোর্ট যেন তাদের পক্ষে রায় প্রদান করে। এখানে সবচেয়ে আমার যেটা বড় প্রশ্ন, যে যারা সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার জন্য রাস্তায় নেমেছে, তারা যদি ভবিষ্যতে এসপি, ডিসি, ইউএনও হয়, তো তারা তো একই ধরনের কাজ করবে। এর মধ্যে কয়েকজন কিন্তু বলেও ফেলেছে যে আমরা সুপ্রিম কোর্টের রায় মানি না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরা, আমার তো মনে হয় এরা কোনো অবস্থায় যেন আপনার সিভিল সার্ভিসে যেতে না পারে। এরা যদি ইউএনও, ডিসি, এসপি হয়, তারা তো এই একই কথা বলবে যে আমরা সুপ্রিম কোর্ট মানি না, সুপ্রিম কোর্টের রায় আসলে তারা ডাস্টবিনে ফেলে বললেন। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তারা যেটি প্ল্যাকার্ড বিভিন্ন জায়গায় বলবার চেষ্টা করেছে যে 46% কোটা এবং 64% মেধা, এরকম একটা প্রপোর্শনের চিত্র জনগণকে দেওয়ার চেষ্টা করছে।
দেখুন আমি এখানে মেধার না, সবচেয়ে বড় কথা এটা তো সুপ্রিম, তারা কেন সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে পথে নামলো, তাই না? আজকে কিন্তু আপনার আমি জানি যে তারা পক্ষ হওয়ার জন্য দরখাস্ত করেছে 2-3 জন, হ্যাঁ, এবং সেটি হচ্ছে কারেক্ট পন্থা, এবং কালকে এই ব্যাপারে শুনানিও হবে, বুঝলেন? এটা আইনগতভাবে সেই ইনিশিয়েটিভে গেছে। তারা এইটা না করে আপনার সেই পথ নিল, যে পথে আসলে কিন্তু তারা প্রতিদিনই আদালত অবমাননা করছে, যেটি নাকি শাস্তিযোগ্য। বাংলা ব্লকেজ। হ্যাঁ, আমার কথা হলো যারা এটি করছে তারা যদি ভবিষ্যতে ডিসিএসপি হয়, আমার তো মনে হয় তারা যেন কোনো অবস্থায় ডিসিএসপি না হতে পারে। তাহলে তো আপনার যে আইনের শাসন, সংবিধানের শাসন, তারা কিছুই মানবে না, মানে আপনার না মানার চেষ্টা করবে। এটি তো খুবই দুর্ভাগ্যজনক। এখন কথা হলো আপনার তারা আইনানুগ পন্থা কিন্তু অবলম্বন করেনি, এবং এইখানে আপনার আমরা দেখতে পাচ্ছি যে অন্যরা ঢুকে গেছে, কিন্তু বিএনপি, জামাত বা অন্য যারা, তারা কিন্তু এটি একটা প্রসঙ্গ। আজকে যেমন অনেকগুলো নিউজ পেপার একটা বিভিন্ন ওপেড বা কলামে লিখেছে যে এটা নিয়ে আলোচনা হতে পারে, এবং এটির শুনেন কোন দেশে এখন এই মুহূর্তে তো আলোচনার কোনো প্রশ্নই আসেনি। এখন সুপ্রিম কোর্টের সাথে তার আলোচনা হতে পারে না, এটা ওয়েট করতে বলছেন। সুপ্রিম কোর্ট রায় দিবে, তারপরে আপনার আলোচনার কথা পরে আসবে। এখন দেখুন মালয়েশিয়াতে কিন্তু 56% কোটা রয়েছে, অন্যান্য দেশে নিউজিল্যান্ড, পৃথিবীর। আর মেধার কথা বলেছেন, মেধা তো সরকারি চাকরিতে যাওয়ার জন্য নয়, মেধা রনির যারা মেধাবী ইন্টেলেকচুয়াল বা স্কলার, তারা তো রনির জায়গায় যাবে, তারা আপনার শোনেন, তারা আইনস্টাইন হবে, তারা আপনার অমর্ত্য সেন হবে, হ্যাঁ, তারা আপনার কি বলে মনির চৌধুরী হবে, তারা গাফার চৌধুরী হবে। শোনেন, এই মেধা, যেটা আমরা মেধা বলতে যেটা বুঝি স্কলার, হ্যাঁ, স্কলারদের জায়গা কিন্তু আমি দেখুন আমার জীবনের একটা বড় অংশ কেটেছে বিলেতে, এবং আমি সেখানে উঁচু পদে চাকরি করেছি। আমি কিন্তু ওদের দুটো মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ট্রেনিং সেশন আমি এবং পুলিশ এদের বক্তৃতা দিতাম। আমি ওইখানে কিন্তু বেশিরভাগ আপনার সেই সময়ের কথা বলছি, বেশিরভাগ উঁচু সরকারি পদের লোক এ লেভেলের বেশি পড়াশোনা করেনি। তারা কিন্তু এই সিভিল মানে সরকারি চাকরিতে যায় না, কারণ মেধার বিকাশ যেখানে সম্ভব তারা যায় অধ্যাপনার কাজে, তারা যায় সাহিত্যের কাজে, তারা যায় গবেষণার কাজে। এটি হচ্ছে মেধাবীদের জায়গা। আর প্রশাসনে বা পুলিশে যাবে তারা যারা বুদ্ধিমান, বুঝলেন, যারা চৌকুশ বুদ্ধি দিয়ে যারা আপনার কলকাতায়। এই জায়গাতে একটু আমি আপনার ধন্যবাদ স্যার, যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে ব্যাপক আলাপ আলোচনা রনি ভাই, যে স্যার তো ওনার মতো বললেন, আপনার কিছু অ্যানালিসিস আমাদের সাথে যোগ করেন যদি। না, প্রথমত আমি জাস্টিস মানিকের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে কিছুটা দ্বিমত করি। এর কারণ হলো তিনি লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যেহেতু তিনি জুরিসপ্রুডেন্সের লোক, একে তো আইনের লোক, তারপরে হ্যাঁ না আমি বুঝি তার সঙ্গে আবার তিনি বার থেকে আবার বেঞ্চে গিয়ে বসেছেন হাইয়েস্ট লেভেলে, ফলে তার মাথায় বার এবং বেঞ্চ, এর বাইরে অন্য কোনো জিনিস আসবে না। আর যেহেতু আমার দৃষ্টিভঙ্গিটা হলো পুরো রাজপথে, তো যার জন্য আমি এখানে মনে করি যে রাজপথের যে বিষয়টা রাজনীতি সংক্রান্ত। তো এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হলো আমাদের যে মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন এখন যা করতে যাবে সেটি একটা আইনগত প্রক্রিয়া। হাইকোর্টের যে রায়টা হয়েছে সেটা হলো এর আগে যে এক্সিকিউটিভ অর্ডারটা প্রধানমন্ত্রীর কাছ থেকে এসছে কোটা নিয়ে, ওটাকে হয়তো বলেছে যে এটা বাস্তবসম্মত নয় বা বাতিল করেছে, এরকম কিছু একটা। এখন সুপ্রিম কোর্টে যে ঘটনাগুলো ঘটছে এটা একটা লিগ্যাল ম্যাটার, এখানে কোনো এখানে কোনো নেগোসিয়েশনের বিষয় নাই এবং এটার সাথে কোনো রাজনীতি নেই। এটা আমাদের ঐক্যবদ্ধ চিন্তা, আমাদের রাষ্ট্রের সম্মান মর্যাদা সব কিছু রক্ষার জন্য অনেক সময় অপ্রিয় হলেও ওখানে আমাদের কমপ্লাই করতে হবে, এতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু রাজপথে যা হচ্ছে এটার সঙ্গে আবার সুপ্রিম কোর্টের যে আইন কানুনে মিলানো চলবে না। রাজপথের ঘটনাগুলো নিষ্পত্তি করার জন্য রাজনীতিবিদরা আছেন, আর সুপ্রিম কোর্টের ঘটনার নিষ্পত্তি করার জন্য সেখানে জুরিস্টরা আছেন, সেখানে লয়াররা আছেন। তো ওটা আলাদা রেখে রাজপথে যে প্রবলেমটা হচ্ছে
এখানে তো ছাত্রলীগ আছে, এখানে যুবলীগ আছে, এখানে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের সরকার আছে, এটা সবই তো পলিটিক্যাল উইংস। এখন আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা প্রচলিত শিক্ষা দীক্ষায় অনাগত দিনে এরাই আমাদের এই দেশটাকে নেতৃত্ব দেবেন। এদের বয়স এখন 20 বছর থেকে 26 বছরের মধ্যে, এই রেঞ্জের মধ্যে, এবং টকবগে তরুণ। আপনি এদেরকে অনেক খুব কমপ্লেক্স জিনিস বুঝাতে পারবেন না। এদের কাছে তারুণ্য সবচেয়ে বেশি ব্যাপার। এখন এদেরকে তারুণ্যের ভাষায় এদের সঙ্গে কথা বলতে হবে। তো যে রাজনীতির যে জোয়ারটা রয়েছে বা রাজপথের যে উত্তাল আবহাওয়াটা রয়েছে, এটা নিষ্পত্তি করার জন্যই তো একটা রাজনৈতিক সরকার থাকে। কিন্তু আইন বলেন, কানুন বলেন, আমলাতান্ত্রিক জটিলতা বলেন, সেটার জন্য সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, এটার জন্য জুডিশিয়ারি আছে, আমাদের সেক্রেটারিয়েট আছে, থানা আছে, পুলিশ আছে, সেগুলো আইন কানুনের ব্যাপার। কিন্তু এই যে ছাত্ররাই কিন্তু সড়কের শৃঙ্খলার জন্য এখন আমি মনে করি যে এখানে কোর্টের ব্যাপারটা কোর্টের মতো চলুক, আর রাজপথে যেটা আসছে এটা এদের সঙ্গে, যেমন শুধু এটা না, তাদের সঙ্গে সঙ্গে তো শিক্ষকদের একটা আন্দোলন আছে, পেনশন নিয়ে যে আন্দোলনটা আছে, সেখানে কিন্তু আবার পার্টির জয়েন্ট সেক্রেটারি তাদের সাথে বসেছেন। এখন এখানে এই ছাত্র এবং তাদের সাথে যে পুরো বিষয়টা, এটা সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। কিন্তু অবস্থার দৃষ্টিতে এখানে যেটা মনে হচ্ছে যে এখানে তৃতীয় পক্ষকে খেলার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে সরকার এখানে আন্তরিক নয়। অবস্থার দৃষ্টি এও মনে হচ্ছে যে সরকার এটাকে কোনো পাত্তা দিচ্ছে না। এর কারণ হলো এর আগে অনেক বড় বড় হেফাজতের মতো ঘটনা ম্যাসাকার করে দেওয়া হয়েছে। এখানে কালকে যে ছাত্র আন্দোলন বা এই কদিনে যে ঘটনা ঘটছে, তার সাথে হেফাজতের যে আন্দোলন, এ তো অনেক বিশাল ছিল, কিন্তু সরকার তো এগুলো মানে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। হ্যান্ডেল বলতে গেলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, মিশিয়ে দিয়েছে মাটির সঙ্গে। তারপরে ধরেন সেই 2014 থেকে 2013, 14, 15, 16 এই সময় বিএনপির যে আন্দোলন, ও মাই গড, সেই আন্দোলনের মানে এই আন্দোলনের সঙ্গে এই আন্দোলন তো ঝালমুড়িও না। সেই আন্দোলনকে যদি ধরেন পোলাও কোরমা, স্যার যেটা বলার চেষ্টা করেছেন, এই ছাত্রদের আন্দোলনেও কি বিএনপি বা জামাত কোনোভাবে ইনস্টিগেট করছে বলে মনে হয়? না, এটা তারা করতে পারে, তারা তো সুযোগ নেবেই। এতে তারা কেন সুযোগ নেবে না? তারা যেহেতু এরকম একটা আন্দোলন হচ্ছে, আলটিমেটলি তো বিএনপি অফিসিয়ালি এখানে সমর্থন জানিয়েছেন, বিএনপির দলগুলো বোধহয় তারা সমর্থন জানিয়েছেন। জামাত তো খুব কৌশলী, বিএনপির মতো তারা ওইভাবে সমর্থন না জানিয়ে তারা অপারেশনাল কাজকর্ম, তাদের যারা ছাত্র উইংস আছে সেখানে তারা তাদের ছাত্র উইংসের সাথে এদের সংযোগ ঘটিয়ে দেবে। এটাই স্বাভাবিক, এটাই রাজনীতি। তারা এই কাজ কেন করবে না? তারা এই কাজ করার মধ্যেই তাদের অস্তিত্ব। ফলে এটা নিয়ে আলোচনা, পলিটিক্যালি এখানে আলাপ আলোচনার আপনি মনে করছেন স্পেস আছে? এখানে টোটাল বিষয়টা কি, সরকারকে পলিটিক্যালি এটাকে হ্যান্ডেল করতে হবে। যদি হ্যান্ডেল না করে তাহলে সুপ্রিম কোর্ট বলেন, তারা আইনের বাইরে যেতে পারবে না। তার আইনের মুখে তাকে আইন ফলো করতে হবে, এবং স্পেসিফিক সেখানে সরকারের যত ক্ষতি হোক না কেন বা সরকারের যত পক্ষে যাক না কেন, তাদের কিছু করার নেই, তাদের ওই আইন ফলো করতে হবে, রুলস ফলো করতে হবে, রুলস অফ বিজনেস ফলো করতে হবে। তো কাজে ওই দিকে যদি সরকার তাকিয়ে থাকে, তাহলে এই রাজপথের যে উত্তাল, এটা সুপ্রিম কোর্টের রায় দিয়ে এটা নিষ্পত্তি করা যাবে না। এটা তাকে পলিটিক্যালি মোটিভেট করে এটা সমাধান করতে হবে, যেটা সরকার এখনো পর্যন্ত শুরু করেনি। এবং এখানে যেটা সবাই সন্দেহ করছে যে সরকার চাচ্ছে যে রাজপথ আর একটু উত্তপ্ত হোক, দেশ এই ছাত্র আন্দোলন নিয়ে ব্যস্ত থাকুক, এবং এর ফাঁকে অনেকগুলো বিষয় বাংলাদেশে ঘটে যাচ্ছে। সেই ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি, রেলওয়ের ব্যাপারে ট্রানজিট দিচ্ছি, চীনের থেকে আমরা $700 বিলিয়ন চেয়েছি, $500 বিলিয়ন ইউয়ানে আসবে না US ডলারে আসবে, সেটা কি হবে? কিংবা এই যে আমাদের এক্সপোর্টে মানে $23 বিলিয়ন, অর্থাৎ 20 মাসে 23 বিলিয়ন যে হিসাবের ঘাপলা গড়মিল, এই গড়মিলে আমাদের টোটাল ইকোনমিতে কি ব্যাড ইফেক্ট পড়বে, এটা নিয়ে দেশে যদি মারাত্মক কিছু ঘটে যায়, শিফট করবারও একটা কৌশল বলে মনে হয় আপনার কোনটা? হ্যাঁ, এটা সবাই মনে করতেছে। এটা একটা শিফট করার জন্য যে এরকম যদি রাজপথ উত্তাল থাকে, এটা তো সরকার যে কোনো সময় বন্ধ করে দিতে পারে, সব কিছু করতে পারে, বিকজ এর সাথে বড় বড় আন্দোলন হ্যান্ডেল করার ক্ষমতা, অভিজ্ঞতা সরকারের আছে। রাইট, সেই তুলনায় আন্দোলন তো কিছুই না সরকারের কাছে, এটা এখানে রিল্যাক্স। রাইট স্যার, একটু আপনার কাছে আসি যে এই আলোচনার মধ্যেই আপনি লক্ষ্য করেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছে যে পেনশন ইস্যুটি তাদের উপরে ইম্পোজ করা হয়েছে, তারাও বেশ ভোকাল, এটি নিয়ে একেবারে কার্যক্রম বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। এই বিষয়টির ব্যাপারটা আমার কাছে খুব পরিষ্কার নয়। আর তাছাড়া এই আন্দোলনে অন্যতম নেত্রী অধ্যাপক জিনাত হুদা আমার আপন ভাগিনী, সুতরাং সেক্রেটারি জেনারেল, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারি জেনারেল। আমি জিনাতের সাথে কথা বলেছি, কিন্তু তারপরেও আমি যেটা বলতে চাচ্ছি যে
আবার রনির কথায় আসি যে তৃতীয় পক্ষ যে চেষ্টা করছে এটা তো সত্য কথা, বুঝলেন। এবং তার আগে প্রথম পর্যায়ে রনি আরেকটা কথা বলেছিলেন যে এখনো অনেকেই সেই আরেকটি 111 ঘটানোর পায়তারা করছে, 211 এই হ্যাঁ 111 চেষ্টা করছে। তো সেই অবস্থায় কিন্তু এমন পরিস্থিতির সুযোগ দেওয়া ঠিক হবে না যাতে লিঙ্গার করে লম্বা না, যাতে যারা আরেকটি 111 ঘটানোর চেষ্টা করছে তারা যেন প্লট তৈরি করতে না পারে, তারা কিন্তু তাকিয়ে আছে, একেবারে রনির কথাই আমি বলছি, তারা উন্মুখ হয়ে আছে। এবং এই যে হ্যাঁ, এবং এই যে যারা আজকে কোটা বিরোধী আন্দোলন করছে আপনি খুঁজে দেখেন তাদের মধ্যে কিছু কিছু আছে জেনুইন, কিন্তু তাদের একটা বিরাট অংশ কিন্তু আপনার সেই এবং বিদেশ থেকে টাকা আসছে, আমরা এগুলো জানি, বুঝলেন। কারণ এইসব আন্দোলন করতে কিন্তু প্রচুর পয়সা লাগে। আবার এখানে সবচেয়ে বড় কথা ক্যাম্পেইনটাকেও বেশ ওয়েল ডিজাইন, বাংলা ব্লকে, আমার বাংলা ব্লকে উদ্দেশ্যটা কি পরিষ্কার, অনেকে লিখছে আমি রাজাকার, বুঝলেন। এখন এইখানে সবচেয়ে বড় কথা হলো যে যারা এই আইনের প্রতি আদালতের প্রতি যাদের বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ, আমার কথাটা কিন্তু সেখানে বড় কথা, বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই, তারা রাস্তা ব্লক করে আপনার আমার সকলের ক্ষতি করছে। তারা যদি ভবিষ্যতে ইউএনও ডিসি এসপি হয় তাদের কাছ থেকে কি আশা করবে জাতি? তারা তো সংবিধানও মানবে না, আদালত মানবে না, রায় আসলে যেটা আমি আগে বলেছি আপনার ফেলে দেওয়ার চেষ্টা করবে। পেনশন নিয়ে ওবায়দুল কাদের পার্টি জয়েন্ট সেক্রেটারি আমি পেনশনের ব্যাপারে আমার মনে হয় সরকারের আলোচনার সুযোগ আছে এবং তারা কিন্তু এমেনেবল, তারা এই না যে তারা কোটা বিরোধী আন্দোলনের মতো কিন্তু না, সেভাবে চলমান হয়নি বলি তারা কিন্তু কন্টিনিউ করছে আন্দোলনটা। আবার আমার মনে হচ্ছে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে এটা হবে এবং আমি এটাতে বিশ্বাস করি যে সেখানে সেটা বেশি দূর গড়াবে না, কারণ এখানে এমন হ্যাঁ সরকার সমর্থন ছাড়াও, কারণ তারা তো ম্যাচিউর, তারা সরকার সমর্থক বলে খুব বেশি দূর যাবে না বলে মনে হচ্ছে, যাবে না বলে আমি এবং যাও উচিত হবে না, বুঝলেন। সেখানে সুযোগ রয়েছে এবং সেটা আপনার ওইখানে কিন্তু এই যে অনেকগুলো গুরুত্বপূর্ণ গভর্নেন্স দুর্নীতির ইস্যু প্লাস আরো রাজনৈতিক ইস্যু, এই যে ভারত চীনের বর্তমান একটা অ্যাক্টিভিটি, সেগুলো থেকে অ্যাটেনশন শিফট করবার একটা কৌশল বলে কি মনে হয়? ঠিক আমি কিন্তু এখানে আমি সাধারণত দ্বিমত পোষণ করি না, কিন্তু এখানে আমার দ্বিমত পোষণ করতে হচ্ছে। আমার মনে হয় না রনি যেটা বলেছে সরকার ইচ্ছা করেই এটিকে এগিয়ে নিচ্ছে, কারণ ওইটা যদি আপনি ভাবেন, এই জন্য এটা যুক্তিসঙ্গত নয় এই কারণে যে এতে তো সরকারের লাভবান হওয়ার কিছু নেই, বরং ক্ষতির সম্ভাবনা আছে। সরকার কি চাইবে পায়ে কুড়াল মারতে? আমার মনে হয় না। সুতরাং এখানে এখন অনেকগুলো ইস্যু আছে, এটাও ঠিক, আপনার ভারত চীন ইস্যু আছে, হ্যাঁ, কিন্তু এর জন্য এইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আরো যেটা ভয়ঙ্করী সেটা আরো ডিরেল হয়ে আরো ডিরেল হয়ে এই যে কোটাবালারা সবকিছু জেনে যে তাদের পক্ষে একজন তাদের পক্ষ হয়েছে, তাদের পক্ষে একজন আইনজীবী কাল অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিয়ার করবে, সবকিছু জানার পরেও কালকে তারা আবার আপনার সকাল সন্ধ্যা মানে দেখেন আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ এদের নেই। হ্যাঁ, এটা আলোচনা এখন তো কোনো প্রশ্নই আসে না। তারা তো আপনি সুপ্রিম কোর্ট তো তাদের সাথে আলোচনা বসবে না, আলোচনার পর্যায়ে আসলে তারপরে না আলোচনার প্রশ্নটা আসবে। ওই পর্যায়টা আসা পর্যন্ত তাদের উচিত অবশ্যই করতেই হবে, তারা বাধ্য, আইনত বাধ্য, সাংবিধানিকভাবে বাধ্য, কিন্তু পলিটিক্যালি আলাপ হতে পারে। যাদের এইটুকু আইনের প্রতি এইটুকু শ্রদ্ধাবোধ নেই, আমি তো মনে করি তাদের কোনো অবস্থায় তাদের বিসিএস এই প্রসঙ্গে আমরা আবার আলোচনায় ফিরবো। দুজন কথা বলবেন, কিছুটা দুজনের মন্তব্য ক্লোজিং রিমার্কস গুলো বলবেন। দর্শক, সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। লিটল টাটা বাই টিভি সংলাপে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমরা আজকে এই আলোচনাটিকে সব শেষে এসে কিছুটা র্যাপ আপ করতে চাই। দুজনেরই সমাপনী কিছু বক্তব্য শুনবো আগামী দিনের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে। মূলত আমরা রনি ভাই দুর্নীতির চিত্র বা কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা হয়েছে, পেনশন নিয়েও স্যার কিছুটা কথা বলেছেন। সামগ্রিকভাবে আপনার কাছ থেকে কিছু তথ্য এই পড়তে যোগ করি। না, প্রথমত হলো যে আমরা এই যে অবস্থাটা আছে, এই অবস্থা থেকে তো আমরা বের হয়ে আসতে চাই।
দুর্নীতি থেকে বের হয়ে আসতে চাই, অপশাসন কুশাসন থেকে বের হয়ে আসতে চাই, অযোগ্য লোককে যে যোগ্য বড় বড় চেয়ারগুলোতে বসিয়ে দেওয়া হচ্ছে, আমরা এই জিনিসগুলো চাই যেগুলো আর না হোক। আমরা চাই যে মানুষের যে সবচেয়ে হিউম্যানের যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান, সেটা হলো তার বয়ান, তার বক্তব্য প্রদান করার ক্ষমতা। এর চেয়েতে মানুষের অলৌকিকত্ব নেই। এই কথা বলার ক্ষেত্রে যে তার স্বাধীনতা, অবাধ তার স্বাধীনতা থাকুক, তার চিন্তার স্বাধীনতা থাকুক, সে যেন স্বাধীনভাবে চিন্তা করতে পারে, এবং প্রতিটি মানুষের মধ্যে একটা দেশপ্রেম জাগ্রত হোক। এই জিনিসগুলো তো মোটা দাগে আমাদের সবারই চাওয়া। এখন এই জিনিসগুলো হওয়ার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো গণতন্ত্র। গণতন্ত্রের কোনো বিকল্প নেই। এখন বর্তমান যে অবস্থাটা এসে গেছে সেটা হলো গণতন্ত্র বলেন, যা কিছু বলেন না কেন, এটা আওয়ামী লীগের দয়া, করুণা এবং ইচ্ছার উপর নির্ভর করে। এর কারণ হলো আওয়ামী লীগকে বাধা দেওয়ার মতো কোনো রাজনৈতিক শক্তি এখন আর অবশিষ্ট নেই। প্রধানমন্ত্রীর কর্তৃত্ব এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর মতো, দ্বিমত কিংবা এটা মিন করছেন, হোয়াট এভার মেবি, মানে বাধা দিবেন, দ্বিমত করবেন, যা কিছু করবেন, ওইরকম শক্তি সামর্থ্য আসলে বাংলাদেশে এই মুহূর্তে কারোরই নেই। আর প্রধানমন্ত্রীকে হিট অ্যান্ড হার্ট করে কথা বলবে এরকম দুঃসাহস এখন বাংলাদেশে কারোরই নেই। সবাই তাকে তুয়াজ করে কথা বলতে হচ্ছে, তার মন মেজাজ মর্জি চিন্তা করে কথা বলতে হচ্ছে। এবং ওই যে তিনি যে সংবাদ সম্মেলন করেন, ওখানে গিয়ে সাংবাদিকরা যে ভাষায় কথা বলেন, আমার বিশ্বাস যে আমাকে যদি ওখানে নিয়ে দাঁড় করায় দেওয়া হয়, আমার ল্যাঙ্গুয়েজ ওরসে খুব বেশি পার্থক্য হবে বলে মনে হয় না। আমি দূরে বসে খুব পটর পটর কথাবার্তা বলছি, এটা ঠিক আছে। এখন দেখা গেল যে লোকটা প্রধানমন্ত্রীকে খুব গালাগালি করছে, হ্যাঁ, আপনি যদি ধরেন সেই যদি সেফায়েতুল্লাহ সেফু, অথবা ধরেন আপনি ইরাকে ওই যে আপনার পিনাকি ভট্টাচার্য, ওকে ধরে নিয়ে আসেন, এনে গণভবনের সাংবাদিক সম্মেলনে বসায় দেন এবং বলা হয় যে আক্স প্রাইম মিনিস্টার, সামনের সারিতে বসে প্রাইম মিনিস্টার। তা ওই পিনাকি ভট্টাচার্য প্রাইম মিনিস্টারের সামনে বসে গণভবনে বসে আগামীকাল যে প্রশ্ন প্রধানমন্ত্রীকে করবেন, তার প্রশ্নের মধ্যে এই যে রূপা, মানে ফারজানা রূপা, এই দুইজনের প্রশ্নের মধ্যে খুব বেশি 19-20 পার্থক্য হবে না। এখন প্রধানমন্ত্রীর ক্ষমতাটা আসলে ওই পর্যায়ে চলে গেছে। এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে কি কি জিনিসপত্র এখানে এখন দুটো বিষয় আছে। একটা হলো যে আওয়ামী লীগের মধ্যে একটা রেনেসা তৈরি হবে, একটা পুনর্জাগরণ তৈরি হবে। তারা নিজেরা বুঝবে যে দিস নট দ্য ফেয়ার। পার্টির মধ্যে শুদ্ধ অভিযান, পার্টির মধ্যে না, পুরো দেশের মধ্যে হবে যে দিস ইজ নট ফেয়ার। আমাদের এখন আসলে আমাদের যা কিছু অ্যাচিভ করার, আমরা 2009 থেকে ক্ষমতায় আছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছি, প্রতিপক্ষ যারা আছে, যারা আমাদেরকে আক্রমণ করেছিল, তাদের উপর প্রতিশোধ নিয়েছি। উই আর স্যাটিসফাইড। এক জন্মে আল্লাহ এর চেয়ে আর বেশি কিছু হয় না। নাও ইটস দ্য টাইম টু কন্ট্রিবিউট। আমরা এখন গণতন্ত্র দিব, আমরা আব্রাহাম লিঙ্কনের মতো হয়ে যাব, আমরা আরও ভালো মানে কিছু একটা করে ফেলবো, একটা লিগেসি তৈরি করে ফেলবো। এইরকম যদি একটা পুনর্জাগরণ আওয়ামী লীগের মধ্যে আসে, এইটা হলো একটা পথ, যেটা হলো নিরাপদ, রক্তপাতহীন, সুন্দর একটা রেনেসা, যেটা ইউরোপে হয়েছিল 14 শতাব্দীতে, মানে একটা সংস্কারমূলক নিজেদের মধ্যে ইনিশিয়েটিভ হয়েছিল। এই গেল একটা। আর দ্বিতীয় যেটা হয়েছিল, মানে হোল ইউরোপেটা যে রেনেসা হয়েছিল, এটা আওয়ামী লীগের মধ্যে এরকম একটা রেনেসা হতে পারে। আর দ্বিতীয় অপশনটা হলো যেটা ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, অর্থাৎ ফ্রান্সের যে লুই ডাইনেস্টি, সেই লুই ডাইনেস্টির বিরুদ্ধে যে সাধারণ জনগণ খেপে গিয়েছিল, যেভাবে বাস্তিল দুর্গর পতন হয়েছিল, এবং প্রত্যেকটা জনগণ মানে এইভাবে বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল যে বাস্তিল দুর্গের একটা ইটও ভাগাভাগি করে জনগণ পায়নি, এত জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল। এবং ইতিহাস থেকে পুরো লুই রাজবংশের একটা সিঙ্গেল লোক আপনি এখন ফ্রান্সে খুঁজে পাবেন না, যারা প্রায় মোর দেন 1200 বছর, 1200 বছর ফ্রান্স থেকে পুরো ইউরোপ চালিয়েছে। সবচেয়ে ঐতিহ্যবাহী মানে ইউরোপের, মানে যাকে বলা হয় পৃথিবীর মধ্যে, হ্যাঁ বলছি তো, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটা রাজপরিবার, যে পরিবারের একজন সদস্য, জীবিত সদস্য এখন ফ্রান্সে খুঁজে পাবেন না, একটা বিপ্লবের মধ্যে এত রক্তপাত মানে ঘটিয়েছিল। তো ওই রকম একটা পর্যায়েও একটা রেনেসা হতে পারে, অথবা ইউরোপের মতো ভদ্রতার কায়দা একটা রেনেসা হতে পারে। কিন্তু অ্যাজ এ হোলের মাঝামাঝি কোনো কিছু নেই এখন আর। এই জায়গাতে জাস্টিস শামসুজ্জোতি মানিক স্যার, আপনি শুরুতে একেবারে বক্তব্যে বলেছিলেন কিছু ইনিশিয়েটিভ সুখকর আর কিছু হচ্ছে সুখকর নয়। না, ইনিশিয়েটিভ সবগুলো সুখকর। যেটি সুখকর নয় সেটি হলো
এত দেরিতে কেন? ওকে, কিন্তু অনেক আগেই সেই রনির কথায় আসতে জিয়া মোস্তাক ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরেই কিন্তু এটা শুরু হয়েছিল। ইনফ্যাক্ট ৭১-এর পরে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু বঙ্গবন্ধু অনেকটা গুছিয়ে এনেছিলেন, কিন্তু তার আগেও যে দুর্নীতি ছিল, আইয়ুব খানের সময় ছিল ইত্যাদি, কিন্তু গুছিয়ে এনেছিলেন। এরপরে শুরু হলো আপনার ৭৫-এর ১৫ই আগস্ট জিয়া মোস্তাক কর্তৃক আপনার বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সেই ট্রেন এখনও চলে আসছে, কিন্তু এত দিন কেন থামানো হলো একটি বড় কথা। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি আগের প্রসঙ্গ নিয়ে, যে আমাদের সংবিধানে ১০৪ অনুচ্ছেদ রয়েছে যেটি সুপ্রিম কোর্টকে অসীম ক্ষমতা প্রদান করেছে। ইংরেজি ভাষায় একে বলা হয় কমপ্লিট জাস্টিস, অর্থাৎ পূর্ণাঙ্গ বিচারের জন্য যা কিছু প্রয়োজন আইনের বাইরেও কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে। এবং এখানে বাবা সাহেব ১০৪, কারণ রনি কিন্তু একজন আইনে মাস্টার ডিগ্রি হোল্ডার। আচ্ছা, বাবা সাহেব আম্বেদকর যিনি ভারতের কি বলে সংবিধান রচনা করেছিলেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মেধাবীদের মেধা কিন্তু তাদের বলে, মেধা কিন্তু ডিসিএসপিদের দরকার নেই। এই বাবা সাহেব আম্বেদকর উনিও কিন্তু এই কথাটি, উনি তো নেহরুর ক্যাবিনেটে উনি আইনমন্ত্রী ছিলেন, উনিও এই বিষয়টির উপরে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের এই ধরনের একটি ক্ষমতা থাকা উচিত। এখন আপনার এই যে গণতন্ত্রের কথা, এটি যে প্রথম শুধু আব্রাহাম লিঙ্কন শুরু করেছিলেন তা নয়, কিন্তু আমরা যদি অতীতে যাই, আপনার গ্রিসে যাই, সক্রেটিস বলেন, প্লেটোর রিপাবলিকে, সেখানেও কিন্তু গণতন্ত্রের কথা আছে। মন্টেস্কোর পরবর্তী যুগে মন্টেস্কো, বা আমাদের দেশে চাণক্য পণ্ডিত, বা আপনার চীনের পণ্ডিত তারাও কিন্তু গণতন্ত্রের কথা বলেছে। গণতন্ত্রের বিকল্প কিন্তু আসলেও নাই। এবং লেনিন, স্ট্যালিনও কিন্তু তারাও কিন্তু গণতন্ত্রের বাইরে কথা বলেননি। তাদের ভিন্ন মার্কস বা হেগেল তারাও কিন্তু গণতন্ত্রের বাইরে কথা বলেননি, একটু ভিন্ন ধরনের, কিন্তু ভিন্ন ধরনের গণতন্ত্র, সেখানেও কিন্তু মানুষের ক্ষমতার কথা বলা আছে। এখন কথা হলো, এবং রনি আরেকটা মূল্যবান কথা বলেছেন যে আওয়ামী লীগের ভিতরে একটা দুটো কথা বলেছে, এটা আমি আসছি, যে আওয়ামী লীগের রনির কথার আমি এভাবে বলতে চাচ্ছি যে গণতন্ত্রের জন্য একটি বিরোধী দল অপরিহার্য, কিন্তু সেই বিরোধী দল কোথায়, তাই না? এক্সিস্টেন্সই তো নাই, সেই দলই তো নাই, তাই না? যদিও বিএনপি করছে, কিন্তু আমি শিওর রনি এটাতে অ্যাগ্রি করবে যে সেই জিনিসই তো নাই। অথচ বিরোধী দল ছাড়া তো গণতন্ত্রের উত্তরণ বা বিকাশ সম্ভব না। তো সেটি তারা যে কারণেই হোক তারা ব্যর্থ হয়েছে, সেই পরিস্থিতি নেই। আমরা সবাই চাই যে ওই ধরনের একটি গণতন্ত্র আসুক, এবং এট দি সেম টাইম আমি রনির সেই রেনেসার কথাটাও কিন্তু আজকে যদি দলের মধ্যে রেনেসা থাকতো, তাহলে কিন্তু ওই যে আপনার যে নাকি ড্রাইভার, আপনার পিএসসি ড্রাইভার, তার ছেলে আপনার হয়েছে ছাত্রলীগের নেতা হয়েছে, এগুলো কিন্তু হতো না, তাই না? তো এগুলো তারপরে বের করে দেওয়া হয়েছে, কিন্তু এখন, এবং এর মধ্যে যদি সেই রেনেসা শুরু হয়ে থাকে, মোস্ট ওয়েলকাম, আমরা সেটিকে জানাবো। একটা কথা আছে না ইংরেজিতে, বেটার লেট দেন নেভার। অন্তত যদি শুরু হয়ে থাকে, এবং এই শুরু অবশ্যই যেন শেষ পর্যায়ে পর্যন্ত যায়, সেটাই হবে আমাদের। এটিকে আপনি ওয়েলকাম করছেন নিশ্চয়ই। আমি একটু লাস্টে একটু সাপ্লিমেন্ট করতে বলি রনি ভাই, যে আপনি যে রেনেসা আহ্বানটি জানালেন, এবং আরেকটা হচ্ছে যে বিরোধী দলের এক্সিস্টেন্স একেবারে শূন্য পর্যায়ে যেটা এলো, আলটিমেটলি সেখান থেকে উত্তরণের উপায় কি? আসলে কি বিরোধী দল নিজেরাই দায়িত্ব নিয়ে তাদের এক্সিস্টেন্স প্রুফ করবে, না সরকারি দলেরও রোল আছে এখানে? মূল ব্যাপার হলো যে জনপ্রিয়তা, সংখ্যা পরিমাণের দিক থেকে বাংলাদেশে একটা বিরাট বিরোধী গ্রুপ আছে, অনেকগুলো দল আছে। আপনি যদি তাদেরকে বলা হয় যে তোমাদেরকে অভয় দেওয়া হলো, তোমরা দাঁড়াও, তো তারা দেখা গেছে এখানে কিয়ামত ঘটিয়ে ফেলবে, এরকম শক্তিমত্তা রয়েছে। কিন্তু যদি বলা হয় ওকে কাম অ্যান্ড ফাইট, যুদ্ধ করো, তখন সেই যুদ্ধ করার জন্য বলবো যে না, আমরা তো সংখ্যাধিক্য দেখানোর জন্য আছি, কিন্তু আমরা তো যুদ্ধ করার জন্য নাই। তো এরকম একটা অবস্থা তৈরি হবে। তো সেই দিক থেকে ভারতের মতো যদি কংগ্রেসের মতো একটা শক্তিশালী বিরোধী দল হতে হয়, বা কংগ্রেসের এগেনস্টে যেভাবে বিজেপি একটা শক্তিশালী বিরোধী দল ছিল, এমনকি তৃণমূল যেভাবে
দাঁড়িয়ে গেল, বা জয়ললিতার যে পার্টি দাঁড়িয়ে গেল, আলোক প্রসাদ যাদবের দল যেভাবে দাঁড়ালো, বা এইবার ছোট ছোট দলগুলো দিল্লির সেই কি যেন কেজরিওয়াল আম আদমি পার্টি দাঁড়ালো। তো ওইরকম ভাবে অনেকগুলো বিকল্প যে শক্তি তারা একসঙ্গে তরুণদেরকে আকর্ষণ করেছে। অনেক মেধাবী তরুণ তারা বিজেপিতে আসেনি, তারা আম আদমিতে গেছে। অনেক মেধাবী তরুণ দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে স্প্লিট হয়ে গেছে। আমাদের সেই রাজনীতিতে আকর্ষণটা না থাকার কারণে কি হচ্ছে, সবাই শুধু ছাত্রলীগে যেতে চাচ্ছে, সবাই শুধু আওয়ামী লীগে যেতে চাচ্ছে, বিএনপিতে কেউ যেতে চাচ্ছে না, জামাত যেতে চাচ্ছে না, জাতীয় পার্টিতে যেতে অফিশিয়ালি ওপেনলি না ওই জিনিসগুলো যেতে চাচ্ছে। আমরা সুবিধার দিকে ধাবমান হতে চাই বলেই এরকম পরিস্থিতি। আমরা আজকে আলোচনায় দুজনকে প্রাণবন্ত আলোচনায় জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং গোলাম মাওলা রনি দুজনকে ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো আশাবাদ জানিয়ে এখানেই শেষ করছি।